হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের বিয়ে চ্যানেল লার্ন উইথ মি। তো আজকে তোমরা যারা কয়েকদিন থেকে ভিডিও দেখছো ইউটিউবে বিভিন্ন চ্যানেল থেকে, তোমাদের একটা আপডেট চলে আসছে। সেটা হলো যে 2014 সালে যে প্রাইমারি টেট হয়েছিল তার রিক্রুটমেন্ট শুরু হয়েছিল 2016 সাল থেকে। সেখান থেকে তোমরা যারা এখনো পর্যন্ত নিজেদেরকে যোগ্য মনে করো, নিজেদেরকে মনে করো যে তোমরা যারা চাকরি পেয়েছে তার থেকে তোমার নাম্বার বেশি, তোমরা যদি প্রমাণ করতে পারো তাহলে তোমরা চাকরি পেতে চলেছো। এটা তোমাদের অলরেডি হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা জানিয়ে দিয়েছেন। তোমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি যে তোমরা যে কেউ যদি প্রমাণ করতে পারো যে যে চাকরি পেয়েছে তার থেকে তুমি বেশি যোগ্য, যে চাকরি পেয়েছে তার থেকে তোমার নাম্বার বা কাট অফ তোমার বেশি রয়েছে, সেক্ষেত্রে তোমরা যদি প্রমাণ করতে পারো তো তোমরা চাকরি পেয়ে গেলে। তার কারণ হিসেবে বলছি তোমাদের, ধরো তোমার কাট অফ হচ্ছে 15, তো তোমার জেনারেল গেছে তোমার 11 পয়েন্ট সামথিং, সেক্ষেত্রে তোমার কাট অফ অনেক বেশি রয়েছে। সেক্ষেত্রে তোমার চাকরি হওয়ার কথা 2016 সালেই, তোমরা চাকরি পাওনি। তো তোমাদের সেই চাকরিটা তোমরা আজকে প্রমাণ করতে পারলে 2-4 দিনের মধ্যে তোমাদের জয়েন করাবে। এটা কোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং একটা নির্দিষ্ট সময় দিয়েছেন এবং খুব কম সময় দিয়েছেন। সেই সময়ের মধ্যে তোমাদেরকে নিজেদেরকে প্রমাণ করতে হবে যে তোমরা যোগ্য বঞ্চিত প্রার্থী 2014 টেটে। ঠিক আছে, এবার এই জিনিসটা তোমরা যদি প্রমাণ করতে পারো তাহলেই কিন্তু তোমাদের কেল্লাফ হতে একদম। তোমাদের এখন সময় হাতে খুবই কম। তোমরা কি করে তোমাদের নিজেদেরকে প্রুভ করবে যে তোমরা যোগ্য বঞ্চিত প্রার্থী? আজকের ভিডিওটা সেই টপিক নিয়ে, তো তোমরা কেউ মিস করবে না। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। তোমরা প্রত্যেককে বলছি আবার, যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট রিলেটেড যে ভিডিও তোমরা সবার আগে তার নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে সঙ্গে থেকো। চলো আজকে শুরু করছি আজকের আলোচনার যেটা বিষয়, তোমরা কি করে প্রুভ করবে যে তোমরা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী। কথা মতো তোমাদের যেটা বলেছিলাম যে 2016 সাল থেকে রিক্রুটমেন্ট শুরু হয়েছিল, প্রাইমারি 2014 যে টেট হয়েছিল সেখানে 16 সালে 42,949টা ভ্যাকান্সি ছিল। সেক্ষেত্রে যেটা দেখা যায় এসসি এসটি ওবিসি এই ক্যাটাগরিতে কিন্তু খুব কম সংখ্যক ছেলে মেয়ে চাকরি পেয়েছে, জেনারেল থেকে বেশি ক্যান্ডিডেট চাকরি পেয়েছে। এটা মানে কমন সেন্স। তার কারণ আমি বলে দিব সেটা পরে। এবার এই যে রিক্রুটমেন্টটা, এটা কিন্তু এই 2014 যে টেটটা, এটা কিন্তু বিভিন্ন সময় রয়েছে। 16তে হয়েছিল, 17-18তে হয়েছিল, বিভিন্ন সময় বিভিন্নভাবে রাতের অন্ধকারে মেসেজ, মোবাইলে মেসেজের মাধ্যমে। হ্যাঁ, তোমার 18তে হয়েছিল, বিভিন্নভাবে দুর্নীতি করে করে নিয়োগ হয়েছিল, 20তে হয়েছিল। তো বিভিন্ন সময় যেভাবে দুর্নীতি করে এই 42,949, তারপর 16,500 এই যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল, সেই সমস্ত রিক্রুটমেন্টের উপর বেস করে কিন্তু রাজাশেখর মান্তা হাইকোর্টে এই সমস্ত কেস দিনের পর দিন, যে সেখানে 2016 সাল থেকে শুরু করে আজকে ভাবো যে ওদিকে 4 বছর, ওদিকে 4 বছর, 8 বছর ধরে এই সমস্ত মামলা চলছে। এইগুলো শুনে শুনে তিনি একদম বিরক্ত হয়ে গেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যারা যোগ্য প্রার্থী রয়েছে তাদেরকে তাদের হকের চাকরি অবশ্যই দিতে হবে। তো সেই জন্য তিনি স্পষ্ট একটা বার্তা দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে, যে কেউ যদি কোনো ক্যান্ডিডেট 2014 ক্যান্ডিডেট যারা নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে তারা কিন্তু চাকরি পেতে চলেছে এবং খুব তাড়াতাড়ি সেটা সম্ভব। ঠিক আছে, তো তোমাদের যে জিনিসগুলো আমি বলছি 2-4টা জিনিস বলবো, তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখো। যে জিনিসগুলো আলোচনা করলে তোমরা হয়তো বুঝতে হবে যে হ্যাঁ তুমিও সেভাবে নিজেকে তৈরি করে নিজেকে প্রুভ করতে পারো যে তুমি যোগ্য এবং বঞ্চিত প্রার্থী। তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হলো 2016 সালের যে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু একটা গেজেট ছিল। কি গেজেট ছিল? যে গেজেটের মধ্যে বলা ছিল, নর্মালি প্রত্যেকটা চাকরিতেই সেটা হয়, গেজেটের মধ্যে বলা ছিল যে প্রত্যেকটা ক্যান্ডিডেট 2টো করে চান্স পায়। যে ক্ষেত্রে সেটা হলো প্রথমে ক্যাটাগরি ওয়াইজ হয়। ক্যাটাগরি ওয়াইজ বলতে একটা জেনারেল থাকে, তারপর হচ্ছে কি নিজের ক্যাটাগরিগুলো থাকে। এবার এই জেনারেলটা কিসের জন্য? জেনারেলটা হচ্ছে গিয়ে ওপেন টু অল, মানে প্রত্যেকটা ছেলে মেয়ে এই জেনারেলে এসে কম্পিটিশন করতে পারবে তোমরা। তার মানে একটা এসসি ক্যান্ডিডেট সেও জেনারেলে এসে কম্পিটিশন করবে, যদি সেখানে সে না পায় চান্স তখন সে তার নিজের ক্যাটাগরিতে এসে কম্পিটিশন করবে। একটা ওবিসি এ বি যাই বলো না কেন, সে প্রথমে জেনারেলে কম্পিটিশন করবে, যদি সেখানে জায়গা না পায় তখন সে তার নিজের ক্যাটাগরিতে এসে কম্পিটিশন করবে। একজন এসটি সেও তাই, প্রথমে জেনারেলে কম্পিটিশন করবে, তারপর কি হবে, সে তার নিজের ক্যাটাগরিতে কম্পিটিশন করবে। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তাহলে এসসি ক্যান্ডিডেট সেও জেনারেলে যাবে,
ওবিসি সেও জেনারেলে যাবে, এসটি সেও জেনারেলে যাবে। বেসিক্যালি হচ্ছেটা কি, তাহলে জেনারেলের কাট অফটা কি হাই হওয়া উচিত, হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। সেক্ষেত্রে তোমাদের একটা কাট অফ দেখাই, আলিপুর দুয়ারের একটা কাট অফ তোমাদের বলে দিচ্ছি। আলিপুর দুয়ারের কাট অফটার ক্ষেত্রে তোমাদের দেখো তোমরা জেনারেলের কাট অফটা কত নিচে ভাবা যায় একবার, 11.772 অর্থাৎ 11.772। এসসি কাট অফ 18.869। জেনারেলের কাট অফ এসসির থেকে কত নিচে ভাবো একবার। এসটি 12.905, ওবিসি এ 12.610, ওবিসি বি 20.949। এই যে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে যে ক্যান্ডিডেট, কোনো একজন ক্যান্ডিডেট, ধরো রামের এসসিতে তা দেখা গেল সে এসসিতে 18.869 লাস্ট পর্যন্ত চাকরি হয়েছে, এসসিতে কেউ একজন 17 পেয়েছে, মানলাম তার এসসিতে লাস্ট যে মেরিট এসেছিল 17, তো তার এখানে হওয়ার কথা নয়, স্বাভাবিক, কমন সেন্স। কিন্তু এই ক্যান্ডিডেট, এসসির যে ক্যান্ডিডেট, সবার প্রথমে তার কোথায় জায়গা? জেনারেলে। জেনারেলে ভালো করে তোমরা দেখো, জেনারেলে কততে চাকরি হয়েছে? 11.772। তো কোথায় 11.772 আর কোথায় তার মেরিট হচ্ছে গিয়ে 17? তাহলে চোখ বন্ধ করে সেই রাম চাকরি কিন্তু পেয়ে যায়। 2016তেই সে চাকরি পেয়েছে। তাহলে তোমাদের এখন প্রমাণ করতে হবে যে একটা ক্যান্ডিডেট যে তার নিজের ক্যাটাগরিতে সে চান্স পাবে তখন যখন সে জেনারেলে চান্স পাবে না। জেনারেলে তোমাদের যদি কাট অফ কম থাকে তো তুমি তো সেখানেই চান্স পেয়ে যাচ্ছ, তোমাদের নিজের ক্যাটাগরিতে আসার কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে যেটা হচ্ছে, এই আলিপুরদুয়ারের যে কাট অফটা তোমরা ভালো করে দেখো, এখানে যেটা দেখা যাচ্ছে যে জেনারেলে কাট অফ 11.772, এত কম কাট অফ হওয়ার কথা নয়, তারপরেও হয়েছে। তার কারণ রয়েছে পিছনে, তার পিছনে কারণ যেটা, যে পর্ষদ কি করেছিল, এই যে এস রায় বসুর যে কোম্পানি, তারা 2016 সালের টোটাল গ্যাজেটটাকে রিসার্চ করেনি। ওরা যে ক্যাটাগরিতে ছিল সেই ক্যাটাগরিতে যেরকম কাট অফ আসে সেরকম কাট অফে বসিয়ে দিয়ে তাদেরকে রিক্রুটমেন্ট দিয়েছে। তো যার ফলে যেটা হয়েছে যে একটা ক্যান্ডিডেট, ক্যাটাগরির যারা রিজার্ভ ক্যান্ডিডেট, তারা কিন্তু দু জায়গায় কম্পিটিশন করতে পারে, প্রথমে জেনারেল, তারপরে তারা না পারলে সেখানে তখন তারা নিজের ক্যাটাগরিতে কম্পিটিশন করবে। তাহলে তোমাদের একটা জায়গা হলো কি, যে তোমাদেরকে কি করতে হবে, যাদের আরটিআই করা রয়েছে তারা পেয়ে গেলে যে তোমরা কিসের জন্য কোর্টে গিয়ে অ্যাপিল করবে, তোমরা কোর্টে স্পষ্ট জানিয়ে দিবে তোমার যদি জেনারেলের থেকে কাট অফ বেশি থাকে, মেরিট যদি বেশি থাকে, তো তোমাদের আমি এটুকু বলছি, চোখ বন্ধ করে তোমরা চাকরি পাবে। ঠিক আছে? তো সেই জায়গাটাকে তোমাকে নিজেকে ঠিক করতে হবে। তোমার আরটিআই যদি করা থাকে তো ভালো, না থাকলেও সেটা করে নিতে পারো, কিন্তু এত অল্প সময়ে কতজন করতে পারবে সেটার উপর বেস করে নির্ভর করছে সবকিছু তোমাদের। এবার তোমাদের একটা এসসি ক্যান্ডিডেট জেনারেলে তোমরা দেখা গেল সেই 17 পেয়েছে, জেনারেলে তাদের হচ্ছে গিয়ে কাট অফ কত গেল? 11.772। তো সে কিন্তু জেনারেলেই চাকরি পেয়ে যায়, তার এসসিতে আসার দরকার নেই, সে জেনারেলেই চাকরি করবে। তো এই যদি সিস্টেম হতো তাহলে কিন্তু আজকে হাজার হাজার ক্যান্ডিডেট 16তেই চাকরি পেয়ে যেত। সেটা কিন্তু হয়নি, এসসি এসটি ওবিসিদেরকে বঞ্চিত করা হয়েছে বিভিন্ন ভাবে। তো তোমরা প্রত্যেকেই এই জিনিসটাকে ফোকাস করো। জিনিসটা বোঝাতে পেলাম কিনা জানি না, আমি আবার বলছি তোমাদের, যে কোনো একটা ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট যদি একটা, ধরো আমি ওবিসি এ ক্যান্ডিডেটের কথা ধরলাম, এখানে কাট অফ কত গেছে তার? 12.610। ঠিক আছে? সে দেখা গেল সেই ক্যান্ডিডেট দেখা গেল 12 পেয়েছে, তো তার মানে এখানে তার চান্স নেই, ওবিসি এতে তার চান্স নেই। বুঝতে পেলাম? কিন্তু এই যে ক্যান্ডিডেটটা, এ কিন্তু এই জেনারেলের থেকে কাট অফে বেশি আছে, তার মানে তার চাকরি হয়ে গেছে। সেই জন্য তোমরা কি করবে, তোমার কাট অফটাকে, তোমার যে মেরিটটা, সেটা তোমরা প্রমাণ করবে জেনারেলদের ক্ষেত্রে। জেনারেলদের ক্ষেত্রে যদি তোমাদের কাট অফটা বেশি আসে, জেনারেলের থেকে তোমার কাট অফটা যদি বেশি আসে তোমার ক্যাটাগরির থেকেও, তাহলে তোমাদের এখানে দরকার নেই, তোমাদের এখানেই চাকরি হয়ে যাবে, তোমাদের নিজের ক্যাটাগরির কোনো প্রয়োজন নেই, তোমাদের জেনারেলেই চাকরি হয়ে যাবে। তো এইটা মোটামুটি তোমরা কিন্তু ঠিকঠাক করে জিনিসটাকে অ্যারেঞ্জমেন্ট করো তোমরা নিজেদের মতো করে। তোমরা না পারলে তোমাদের নিয়ারেস্ট কোনো ভালো অ্যাডভোকেটের সঙ্গে কথা বলো, আরটিআই ফারটিআই যা কিছু করালে করো, ইমিডিয়েট করো। তোমাদের একটা জিনিস জানিয়ে দিই তোমাদের, যেটা হলো যে কি বলছিলাম, হ্যাঁ, এই যে এই জাতীয় যে কেসগুলো,
রাজাশেখর মান্তা যেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আর তোমাদের একটা কথা বলি, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, ঠিক আছে? তুমি যে এই যে যাদের বয়স এখন ধরো 20 থেকে 25-30 বছরের মধ্যে রয়েছে, তারা কিন্তু চাইলে যথেষ্ট ভালো পড়াশোনা করতে পারে, কিন্তু এই বয়সটা যখন 40 পেরিয়ে যাবে তখন সেই লেভেলের আর পড়াশোনাটা হবে না। এটা কমন ব্যাপার, একটা বয়সের একটা ব্যাপার থাকে। তার মানে কি, আমি যে যে কথাটা বলতে চাচ্ছি, প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট সময় থাকে। তো তোমাদের কথা ভাবো, 2016 সাল থেকে রিক্রুটমেন্টে হওয়ার পর থেকে বিভিন্ন মামলা, বিভিন্ন পিটিশনার, বিভিন্ন আরটিআই করে সমস্ত ব্রেকআপ, তোমার হচ্ছে মার্ক, তোমার হচ্ছে কাট অফ, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের আপডেটগুলো তারা জেনে নিয়েছে। তো তখন থেকে শুরু করে আজকে 24 সাল পর্যন্ত এতদিন ধরে এই সমস্ত মামলা চলছে, ঠিক আছে? তো সেই সমস্ত মামলা চলার দরুন অ্যাকচুয়ালি রাজাশেখর মান্তা স্পষ্ট জানিয়ে দিয়েছে যারা বঞ্চিত তাদেরকে চাকরি দিতে হবে, ঠিক আছে? সেই জন্য তিনি কি করেছিলেন, তিনি যেটা বলেছেন যে তোমরা যদি নিজেদেরকে একবার প্রমাণ করতে পারো যে তোমরা যে ক্যাটাগরিতে রয়েছে সেই ক্যাটাগরিতে চান্স না পেলেও তোমরা জেনারেলে চান্স পেয়ে যাচ্ছ, তো তোমরা কিন্তু চাকরি পেয়ে গেলে। তোমরা এটা জাস্ট কোর্টে গিয়ে প্রমাণ করো, কোর্টে গিয়ে অ্যাপিল করে প্রমাণ করো জাস্ট আমি এই যে জেনারেলের থেকে আমার কাট অফ বেশি, আমার চাকরি কেন হয়নি। তো তুমি 100% তোমাকে বলে দিচ্ছি তুমি চাকরি পাচ্ছ, এটা নিশ্চিত থাকো। তো এবার এই জিনিসটা তোমরা তোমাদের নিজস্ব পাশাপাশি কোনো অ্যাডভোকেট বা কোনো ভালো পরিচিত লোকের সঙ্গে যোগাযোগ করে সেই অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে সেভাবে তোমরা এগিয়ে যেতে থাকো। আর যেটা তোমাদের মানে কথা বলার ছিল যে এই জাতীয় যে কেসগুলো, বিভিন্ন ধরনের কেস রয়েছে, এই জাতীয় কেসগুলো কিন্তু রাজাশেখর মান্তা আগামী বুধবার কিন্তু শুনতে চলেছেন। তো তোমাদের একটা হাতে অপরচুনিটি রয়েছে সেই বুধবার তোমাদের এই সমস্ত জিনিসগুলো প্রেজেন্ট করা, তার আগেই হ্যাঁ অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে তারপরে তোমাদের যেটা মেইন কথা বলতে চাচ্ছিলাম যে সঠিক সময়ে যদি সঠিক কাজ করা না যায় তাহলে কিন্তু সমস্যা তোমাদেরই বাড়বে। তোমরা যে সুযোগটা পেয়েছো এখন, কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে তোমাদের চাকরি দিতে চলেছে, কোর্ট স্পষ্ট বলে দিয়েছে তোমরা চাকরি পাবে, তোমরা জাস্ট প্রমাণটা করো যে তোমরা কাট অফের থেকে বেশি রয়েছো। তো এটাই সঠিক সময়, যে সময়টা তোমাকে কি করতে হবে, ছুরিটাকে একটু ধার দিতে হবে। তো এই সময় যদি তোমাদের ছুরি তোমার বিকল অবস্থায় পড়ে থাকে তো কোনো লাভ নেই সেই ছুরি থেকেও। তো তোমরা নিজেরা সিরিয়াস হয়ে যাও, যে যার মতো করে সবকিছু তথ্য জোগাড় করে ইমিডিয়েট তোমরা সেটাকে কোর্টে পেশ করো, এই যে আমার কাট অফ, এই আমার যোগ্যতা, তারপর আমি বঞ্চিত কেন। কোর্ট দেখবে, সবকিছু বুঝবে, অ্যানালাইজ করবে, তারপরে তোমার চাকরি হয়ে গেল। তো আজকের যেটা মেইন কথা, এইভাবে তোমরা কিন্তু একটু একটু করে এগিয়ে তোমরা কিন্তু নিজেদের চাকরিটা পাকা করতে পারো। আর তোমাদের একটা কথা বলে রাখি, যেহেতু সময় দিনের পর দিন হাজারো ভাবে কম্পিটিশন বেড়ে যাচ্ছে, তোমরা জানো প্রত্যেকটা সময়ের কথা যেহেতু বললাম, এই যে 2022-এর যে প্রশ্নভুল মামলা, 2022-এর প্রশ্নভুল মামলার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় দিয়েছে যে এই সময়ের মধ্যে তোমাদেরকে এই করতে হবে, পর্ষদকে এই করতে হবে। এবার এই সময় যদি তোমরা করতে না পারো, এই কেস এর পরে আবার কবে শুনানি হবে কোনো গ্যারান্টি নেই। স্পষ্ট যা রাজাশেখর মান্তা বলে দিয়েছেন যে এই মামলার শুনানি এর একটা ডেট দিয়েছে 3 সপ্তাহ পরে হবে, এর পরে কিন্তু আর তিনি শুনবেন না। তো তখন তোমরা হাজারো তথ্য তোমার হাতে থাকলেও কোনো লাভ নেই। তো তোমাদের আজকের আপডেটটা এই পর্যন্তই। ভালো লাগলে প্রত্যেকেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, যার যেটা মনের মধ্যে প্রশ্ন সেটা তোমরা কমেন্ট করবে। আমি যতটা চেষ্টা মানে আমার যতটা সাধ্য আমি চেষ্টা করবো তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট আপডেট নিয়ে।